শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 থেকে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম এই অধ্যায়টির পার্ট 1 নিয়ে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে এই পার্ট থেকে যে ছক এবং কাজগুলো দেওয়া হয়েছিল, এই প্রতিটি ছক ও কাজের সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমেই আগের ক্লাসটি দেখে নিবে। আমাদের এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো বিভিন্ন ধর্মীয় উৎসব ও সম্প্রীতিমূলক আচরণ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই পাঠ থেকে যে ছক ও কাজগুলো দেওয়া হয়েছে, এই ছক এবং কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শিক্ষার্থীরা, পার্ট 1-এর মতো আমাদেরকে এই পাঠেও 4টি আলাদা আলাদা ছবি দেওয়া হয়েছে। আমরা এই প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ঈদের নামাজের পর মুসল্লিরা একসাথে কোলাকুলি করছে। তার মানে এখানে এই প্রথম ছবিটির মাধ্যমে ঈদ উদযাপনের দৃশ্য তুলে ধরা হয়েছে। আর আমরা পরবর্তী দ্বিতীয় ছবিতে দুর্গাপূজা পালনের দৃশ্য দেখতে পাচ্ছি। মূলত এই ছবিটির মাধ্যমে হিন্দু ধর্মের দুর্গাপূজা পালনের দৃশ্য দেওয়া হয়েছে। আর পরবর্তী 3 নং ছবিতে আমরা বুদ্ধ ধর্মের বুদ্ধ পূর্ণিমা পালনের দৃশ্য দেখতে পাচ্ছি। আর সবশেষ 4 নং ছবিতে আমরা খ্রিস্ট ধর্মের বড়দিন পালনের ছবি দেখতে পাচ্ছি। এখন এই 4টি ছবির আলোকে আমাদেরকে প্রথমেই কয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ছবিগুলো দেখি এবং ধর্মীয় উৎসবের নাম লিখি। তার মানে প্রথমেই আমাদেরকে উপরের ছবিগুলো দেখতে বলা হয়েছে। এরপর এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটিতে কোন ধর্মের উৎসব পালন করা হচ্ছে তা আমাদেরকে নিচের খালি জায়গায় লিখতে হবে। আমাদেরকে এই প্রথম খালি ঘরে লিখতে হবে ছবি 1-এ কোন ধর্মীয় উৎসবটি পালন করা হচ্ছে, আর দ্বিতীয় ঘরে লিখতে হবে ছবি 2-এ কোন ধর্মীয় উৎসবটি পালন করা হচ্ছে। একইভাবে তৃতীয় খালি ঘরে লিখতে হবে ছবি 3-এ কোন ধর্মীয় উৎসবটি পালন করা হচ্ছে। আর সবশেষ 4 নং খালি ঘরে লিখতে হবে ছবি 4-এ কোন ধর্মীয় উৎসবটি পালন করা হচ্ছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কয়ের কাজটির সমাধানটি দেখে নিই। তো আমাদেরকে এখানে বলা হয়েছিল ছবিগুলো দেখে ধর্মীয় উৎসবের নাম লেখো। তো আমরা এই প্রথম ছবিটির মাধ্যমে ঈদ উদযাপনের দৃশ্য দেখতে পেয়েছি। তার মানে তোমরা ছবি 1-এর খালি ঘরে লিখবে ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহা। আর আমরা এই দ্বিতীয় ছবিটির মাধ্যমে হিন্দু ধর্মের দুর্গাপূজার উৎসব দেখতে পেয়েছিলাম। তাই তোমরা এই দ্বিতীয় ছবিটির খালি ঘরে লিখবে দুর্গাপূজা। আর পরবর্তী আমরা এই তৃতীয় ছবিতে বুদ্ধ পূর্ণিমা পালনের দৃশ্য দেখতে পেয়েছি। তাই তোমরা ছবি 3-এর খালি জায়গায় লিখবে বুদ্ধ পূর্ণিমা। আর সবশেষে আমরা এই 4 নং ছবিটিতে খ্রিস্ট ধর্মের বড়দিন পালনের ছবি দেখতে পেয়েছি। তাই তোমরা এখানে ধর্মীয় উৎসবের নাম দিবে বড়দিন। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই কয়ের কাজটির সমাধান দেখে ফেললাম। এরপর এখানে এই ছকের মাধ্যমে 4টি ভিন্ন ভিন্ন গল্প দেওয়া হয়েছে। আর গল্পগুলোর আলোকে নিচের ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচের তালিকায় লিখি। তো আমাদেরকে এখানে প্রথম ছকটিতে লিখতে হবে প্রথম গল্পটির ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো। একইভাবে দ্বিতীয় ছকে লিখতে হবে দ্বিতীয় গল্পের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো। এরপর তৃতীয় ছকে লিখতে হবে তৃতীয় গল্পের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো। আর সবশেষে 4 নং ছকে লিখতে হবে চতুর্থ গল্পের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো। তো আমরা একে একে গল্পগুলো পড়ে গল্পগুলোর আলোকে ছকগুলোর সমাধান দেখে নিব। তো শুরুতেই চলো আমরা 1 নং অনুচ্ছেদটি পড়ে নিই। হেলাল ও বেলাল 2 বন্ধু। আজ তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ঈদের দিন খুশির দিন। তারা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। এরপর খাওয়া দাওয়া করে তারা দল বেঁধে আনন্দে ঘুরে বেড়ায়। ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাতেও তারা আনন্দে মেতে ওঠে। এখন আমাদেরকে এই প্রথম ছকে লিখতে হবে এই গল্পটির ধর্মীয় উৎসবের বিভিন্ন দিকগুলো। এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে।
এটি হলো ঈদ উল ফিতর, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এখন আমাদেরকে এই ঈদের আরও দুটি বিশেষ দিক লিখতে হবে। তো চলো আমরা এই প্রথম ছকটির সমাধান দেখে নিই। অনুচ্ছেদ 1-এর গল্পটির ধর্মীয় উৎসবটি ছিল ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উৎসবটির বিশেষ দিকগুলো হলো: ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ উল ফিতরে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। এরপরে এই উৎসবের আরও একটি বিশেষ দিক হলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে। এখন চলো আমরা দ্বিতীয় অনুচ্ছেদটি পড়ে নিই। অরণ্য আর বন্যা দুই ভাই বোন, তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তারা মা বাবার সাথে মন্দিরে পূজা করে, এরপর সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। আর দুর্গাপূজায় তারা প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের মিষ্টি, ফল ও নাড়ু খায়। প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে নানা ধরনের খেলা ও আনন্দ করে। এছাড়াও লক্ষ্মী পূজা, সরস্বতী পূজাতে তারা নানা আয়োজনে মেতে ওঠে। এখন চলো আমরা এই 2 নং গল্পটির ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো দেখে নিই। এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো দুর্গাপূজা, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তো এখন চলো আমরা আরও দুটি বিশেষ দিক দেখে নিই। দ্বিতীয় গল্পটির ধর্মীয় উৎসবটি ছিল দুর্গাপূজা। আর এই দুর্গাপূজার বিশেষ দিকগুলো হলো: দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তারা একসাথে মন্দিরে পূজা করে এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে। আর দুর্গাপূজায় তারা প্রসাদ হিসেবে বিভিন্ন রকমের ফল, মিষ্টি এবং নাড়ু খায়। এখন চলো আমরা 3 নং গল্পটি পড়ে নিই। শ্যামল ও সুবোধ সহপাঠী। বুদ্ধ পূর্ণিমা তাদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। সে সময় তারা প্যাগোডায় বুদ্ধের বন্দনা করে। এই দিনে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজিয়ে তোলে। তারা বৌদ্ধবিহারের মেলায় আনন্দে ঘুরে বেড়ায়। এছাড়াও মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের অন্যান্য ধর্মীয় উৎসব। এখন আমাদেরকে এই তৃতীয় ছকে লিখতে হবে এই গল্পটির ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো। এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। এখন আমাদেরকে এই ধর্মীয় উৎসবটির আরও দুটি বিশেষ দিক লিখতে হবে। তো চলো আমরা বুদ্ধ পূর্ণিমার আরও দুটি বিশেষ দিক দেখে নিই। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিকগুলো হলো: বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বুদ্ধ পূর্ণিমায় প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে প্যাগোডা সাজিয়ে তোলা হয়। আর বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধবিহারে মেলায় ঘুরে বেড়ানো হয়। এখন চলো আমরা সবশেষ 4 নং ঘটনাটি পড়ে নিই। সিনথিয়া আর অ্যান্থনি দুজন প্রতিবেশী। তারা প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। 25 ডিসেম্বর বড়দিন তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করেন। আর এই বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন, রঙিন কাগজ আর জরি দিয়ে গির্জা সাজাতে তারা সহায়তা করে। বড়দিনের অনুষ্ঠানে একে অপরকে বিভিন্ন উপহার দেয়, কার্ড বিতরণ করে। আর বড়দিনে ক্রিসমাস ট্রি আলোকসজ্জায় সাজানো হয়। এখন আমাদেরকে এই সবশেষ ছকে 4 নং ঘটনাটির ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লিখতে হবে। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো বড়দিন বা 25শে ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। এখন আমাদেরকে এখানে বড়দিনের আরও দুটি বিশেষ দিক লিখতে হবে। তো চলো আমরা এই 4 নং ছকটিরও সমাধান দেখে নিই। বড়দিন উৎসবটির বিশেষ দিক হলো: বড়দিন বা 25 ডিসেম্বর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব। বড়দিন অনুষ্ঠানে একে অপরকে বিভিন্ন উপহার দেওয়া হয় এবং কার্ড বিতরণ করা হয়। এছাড়াও বড়দিনে ক্রিসমাস ট্রি আলোকসজ্জায় সাজানো হয়। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু উপরের গল্পের আলোকে এই 4টি ছকেরই সমাধান দেখলাম। এরপর নিচে এখানে কিছু বিবরণ দেওয়া হয়েছে। এখানে প্রথমে কার্তিক বলছে এখন আজান হবে, তাই ঢাকঢোল বাজানো বন্ধ রাখি। এরপর আলম বলছে এই রাস্তা দিয়ে রথযাত্রা হবে, চলো রাস্তা ফাঁকা করি। এরপর দীপা বলছে বড়দিনের অনুষ্ঠানে গিয়ে সান্তাক্লজের কাছ থেকে সুন্দর সুন্দর উপহার পেয়ে খুব খুশি হয়েছি। আর সবশেষে মারিয়া বলছে আশ্বিনী পূর্ণিমায় সুমেদের বাড়িতে ফানুস উড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছি। এখন এই 4টি ঘটনার আলোকে প্রথমেই গয়ের কাজটিতে বলা হয়েছে
পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখি। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু উপরের এই ঘটনাগুলোতে একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতা দেখতে পেয়েছি। এখন আমাদেরকে এই খালি ঘরে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীলতার আলোকে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ দেখে নিই। আমাদেরকে বলা হয়েছিল বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লেখো। আমি এখানে অনুচ্ছেদটির শিরোনাম দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। কার্তিক, আলম, দীপা ও মারিয়ার ঘটনাগুলো থেকে আমরা শিখতে পারি যে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সম্ভব। কার্তিক যেমন আজানের সময় ঢাকঢোল বাজানো বন্ধ রেখেছিলেন, একইভাবে আলম রথযাত্রার জন্য রাস্তা ফাঁকা করেছিলেন, তেমনি দীপা ও মারিয়াও অন্য ধর্মের উৎসবে আনন্দ ভাগ করে নিয়েছেন। এই উদাহরণগুলো প্রমাণ করে যে আমরা যদি একে অপরের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে সম্মান করি, তবে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের সকলের সহনশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু ধর্মীয় সম্প্রীতির উপর একটি নমুনা অনুচ্ছেদ দেখে নিলাম। এরপর নিচের এই ছকটিতে একটি গল্প দেওয়া হয়েছে। একই পাড়ায় বসবাস করেন জমির মিয়া ও কমল দে। প্রতিবেশী হিসেবে মিলেমিশে থাকার সুনাম রয়েছে তাদের। দুটি পরিবারের লোকজনের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা রয়েছে, কিন্তু পরিবার দুটির মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে উঠেছে। তারা একে অপরকে খুবই সম্মান করেন, একে অন্যের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করেন। তারা কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করেন না। তারা একে অপরের সুখে আনন্দ অনুভব করেন আর দুঃখে সহমর্মী হন। কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসেন, একে অপরের ধর্মীয় কাজে সহনশীল হন, নিরাপদ ও শান্তিতে যার যার ধর্মাচার পালন করে থাকেন। তারা মিলেমিশে বসবাস করেন। এ যেন অনুকরণীয় এক বন্ধু প্রতিবেশী। এখন এই গল্পটির আলোকে নিচের ঘয়ের কাজটিতে বলা হয়েছে, উপরের অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনে এই গুণাবলী কিভাবে প্রয়োগ করতে চাই তা নিচের ছকে লিখি। তার মানে উপরের এই গল্পটি থেকে আমরা যেসব গুণাবলী সম্পর্কে জানতে পারলাম, এখন এই গুণাবলীগুলো আমরা কিভাবে নিজের জীবনে প্রয়োগ করতে চাই তা আমাদেরকে এই ছকটির মাধ্যমে উল্লেখ করতে হবে। আমাদেরকে লিখতে হবে প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি কিভাবে রক্ষা করব। যেমন এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে। এটি হলো প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করব। প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি আমরা যেভাবে রক্ষা করতে পারি, প্রথমটি হচ্ছে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকব। এরপর কারো ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক করব না। এরপর একে অপরের সুখে আনন্দ অনুভব করব আর দুঃখে সহমর্মী হব। আর সবশেষে বিপদে পড়লে সহযোগিতার জন্য এগিয়ে আসব। তো এভাবেই আমরা প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু পার্ট 2 এর সবশেষ ঘয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।